আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 246 মৃত্যু। পরিবহন ও কলকারখানায় স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই প্রসূতিদের টিকাদানের আশ্বাস। 2 ডোজ টিকা গ্রহণকারীদের শরীরে 98% অ্যান্টিবডি তৈরির তথ্য বঙ্গবন্ধু মেডিকেলের। ভ্যাকসিন নেওয়াদের মৃত্যুহার অনেক কম, জানিয়েছে আইইডিসিআর। শত ভোগান্তি সয়ে আজও ঢাকায় ফিরছেন শ্রমজীবীরা। অতিরিক্ত লোক নেয়ার প্রতিবাদ করায় যাত্রীদের পিটিয়েছে লঞ্চ শ্রমিকরা। 15 আগস্টের হত্যাকাণ্ড আওয়ামী লীগই ঘটিয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। করোনায় একদিনে মৃত্যু হয়েছে আরও 246 জনের, আর নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 15,989 জন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিধিনিষেধ কার্যকরের মাধ্যমেই কেবল এই রোগের সংক্রমণ ঠেকানো সম্ভব। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 246 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা 21,162 জন। 53,462 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 15,989 জন। মোট শনাক্ত 12,80,317 জন। নতুন করে সুস্থ হয়েছেন 15,482 জন সহ মোট সুস্থ 11,08,748 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.91%, সুস্থতার হার 86.60, মৃত্যুর হার 1.65%। করোনায় মৃত 246 জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 76, চট্টগ্রামে 64, খুলনায় 30, রাজশাহীতে 22, বরিশালে 16, সিলেট ও রংপুরে 14 জন করে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন সবাই। সরকার এবার অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। বিশেষজ্ঞ টিম আছে, ওনাদের পরামর্শ আমরা নিচ্ছি, WHO এর পরামর্শ নেওয়া হচ্ছে, গাইডলাইন আছে। ওনারা এই বিষয়টি পজিটিভলি দেখছেন যে গর্ভবতী মায়েদেরকে টিকা দেওয়া সম্ভব যদি তারা সুস্থ থাকেন। আমরা তাদেরকেও টিকা দেওয়ার যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা নাইটাক থেকে আমাদের সম্মতি দিয়েছি যে হ্যাঁ, গর্ভবতী মাদের টিকা দেওয়া যেতে পারে এবং দুগ্ধবতী মারাও টিকা নিতে পারে। ডাক্তার বেনজির আহমেদ জানান, যথাযথ ব্যবস্থা না নিলে সংক্রমণ আরো বাড়বে। টিকা কোনো একেবারে নগদ সমাধান নয়। খুব গুরুত্বপূর্ণ হলো যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা, তাহলে তাদের থেকে আর সংক্রমণটা বেশি ছড়াবে না। এবং যে চলাচলটা সীমিত করা, চলাচল সীমিত না করলে এই ভাইরাসটা ছড়াবেই। ফেরিতে দেখেন কিভাবে লোক আসে, দোকানপাটে কিভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, এবং যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের নিয়ন্ত্রণ নাই, কারণ ওখানে ডাক্তার নার্সরা তো আর এই ফেরি কন্ট্রোল করে না, এই আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ও ঢাকা বিভাগের জেলাগুলোতে আবারও শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। প্রথম দফায় দ্বিতীয় ডোজ না পাওয়া মানুষেরা সকাল থেকে টিকা নিয়েছেন বিভিন্ন কেন্দ্রে। তবে তুলনামূলকভাবে প্রথম দিনে দ্বিতীয় ডোজ নিতে আসা মানুষের উপস্থিতি ছিল কম। করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে শুরু হয়েছিল টিকা কার্যক্রম। 58 লাখ মানুষ প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পেয়েছিল 42 লাখ মানুষ। মজুদ ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহে টিকাদান বন্ধ করে দিলে 15 লাখেরও বেশি মানুষ বাকি থেকে যায়। সম্প্রতি কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে 10 লাখ টিকা আসায় সোমবার থেকে আবারও শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। কালকে দেখলাম যে টিকা আজকে দিবে, আজকে আসলাম। এখানে তো সবাইকে দেখছি স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছে। বঙ্গবন্ধুতে আর কি, তো ওখানে ওই ডোজ অ্যাস্ট্রাজেনেকাটা ওখানে যিনি সাপ্লাই করেন, আমি কথা বললাম,
তো উনি বললেন যে মানে অ্যাস্ট্রাজেনেকার ডোজটা ওখানে যায়নি এখনো। আমার ওয়াইফকে যাওয়ার জন্য এখানে চলে আসছে। আমাদের সেন্টারে যেহেতু অনেক দিন ধরে আমরা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজটি চালাতে সক্ষম হয়েছিলাম, সিটি কর্পোরেশন থেকে সরবরাহ ছিল, আমাদের এখানে আসলে খুব একটা বেশি সংখ্যক বাকি নেই। তাদের রেসপন্স আমরা এখন পর্যন্ত যেটা পাচ্ছি যে স্বতঃস্ফূর্ত। কোনো মেসেজ না পেলেও প্রথম ডোজ নেয়ার কেন্দ্রে আগের কাগজ নিয়ে গেলেই মিলছে টিকা। তবে একসাথে 10 জন হলেই দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। তারপরও দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত টিকা নিতে পেরে স্বস্তি মানুষের মনে। একটা ভায়ালে 10 জন দিতে পারে, তো আমরা 6 জন হয়েছে। যখন 10 জন কমপ্লিট হবে তখন তারা একসাথে দিয়ে যাবে। এখন দেখা গেছে 6 জনের জন্য 4টা ডোজ মিসিং হবে, বা তারা যদি লেট করে আসে তখন এই ভায়ালটার টেম্পারেচারের সমস্যা হবে, ডোজটায় সমস্যা হবে। তাই আমরা 10 জন করে দেন একটা ভায়াল শেষ করি। প্রথমে একটু টেনশন ছিল, কিন্তু পরবর্তীতে যখন মিডিয়াতে দেখলাম বিশেষজ্ঞরা বলতেছে যে এটা 4 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায়, অনেকে বলতেছে দেরি করে যত দেওয়া যাবে ততই ভালো। দেখেছি যে 98.8% কাজ করে। তো এখন নিজেকে অবশ্যই সৌভাগ্যবান মনে করছি। চিন্তামুক্ত এই কারণে যে যেহেতু মনে করেন যে একটা রোগের ঔষধ কিন্তু টিকা এখন আমাদের দেশে, যেটা করোনার জন্য, সেই করোনার জন্য টিকাটা যদি আমি যে এখন দিতে পারি, বাকিটা আল্লাহর হাতে। মঙ্গলবার দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও 6.5 লাখ টিকা। আর 7 আগস্ট থেকে ঢাকা বিভাগের বাইরে সারা দেশে শুরু হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় 2 ডোজ টিকা গ্রহণকারীদের শরীরে 98% অ্যান্টিবডি তৈরি হয়েছে। মৃত্যুর ঝুঁকি 1%-এরও কম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আইইডিসিআর এর নতুন গবেষণা বলছে করোনায় টিকা গ্রহণকারীদের মৃত্যুহার না নেয়া ব্যক্তিদের তুলনায় অনেক কম। করোনায় সংক্রমণের সাথে সাথে দেশে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে প্রথমে অ্যাস্ট্রাজেনেকা দিয়ে শুরু হলেও এখন মডার্না, ফাইজার ও সিনোফার্মার ভ্যাকসিনও দেয়া হচ্ছে। মানুষের শরীরে টিকা কার্যকর হচ্ছে কিনা তা নিয়ে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গবেষণায় উঠে এসেছে 2 ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি 98%। টিকা নেওয়া এই এতজনের স্টাডিতে আমরা পেয়েছি 98% অ্যান্টিবডি হয়েছে, 2%-এর হয় নাই। কেন হয় নাই আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। কারো স্প্লিনেক্টিন করা, কারো ইমিউনো কম্প্রোমাইজ, কে আগে থেকে কেমোথেরাপি পায়, এই ধরনের লোকদের 2% অ্যান্টিবডি তৈরি হয়নি। এবং অনেক বয়স্ক কয়েকজনের আমরা দেখেছি যে তাদের অ্যান্টিবডি হয়নি। সবাইকে টিকা নিতে উৎসাহিত করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই গবেষণা থেকে বাংলাদেশের জনগণের উপরে টিকা প্রয়োগের পর কার্যকর অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া যায়। তবে সময়ের সাথে অ্যান্টিবডির উপস্থিতি, এর পরিবর্তন এবং পাশাপাশি টিকাদান কর্মসূচিতে নতুন অন্তর্ভুক্ত অন্যান্য টিকার অ্যান্টিবডি তৈরির কার্যক্ষমতা পর্যালোচনা করার জন্য আমরা আরও কয়েকটি গবেষণা কার্যক্রম অব্যাহত করার জন্য কয়েকজনকে নির্দেশনা দিয়েছি। এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এ করা নতুন একটি গবেষণা বলছে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তির করোনায় মৃত্যুহার 0.3%। যারা টিকা নেননি তাদের মৃত্যুহার 3%। যারা টিকা নিয়েছেন করোনা আক্রান্ত হলেও তাদের ভোগান্তিও তুলনামূলক কম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আরোপিত লকডাউন ভেঙে পড়েছে রাজধানীতে। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও তেমন নেই। এদিকে শিল্প কারখানা খুলে দেয় কাজে যোগ দিতে ঝক্কি ঝামেলা পেরিয়ে এখনও ঢাকায় ফিরছে মানুষ। ব্যাপক চাপ ফেরিঘাটগুলোতে। সকাল 10টায় রাজধানীর ধানমন্ডির এ দৃশ্য। শিল্প কারখানা খোলা, অঘোষিতভাবে খোলা বেসরকারি অনেক অফিসও। তাই রাস্তায় ব্যক্তিগত গাড়ির জট অন্য স্বাভাবিক সময়ের মতোই। বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন পয়েন্টে বসানো চেকপোস্টগুলোতে শিথিল অবস্থানে পুলিশ। চেকপোস্টের সংখ্যাও অন্য দিনের চেয়ে কম। লোকজন যারা আসতেছে এটা তো দেখতেছেন, আসতেছে তারা বিভিন্ন কাজকর্ম করার জন্য আসতেছে, চাকরি করতেছে, বিভিন্ন কারখানায় কাজ করে এই শ্রমিকগুলো আসতেছে। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলীতেও অন্যরকম পরিস্থিতি। হেঁটে আসা মানুষের স্রোত। বাস বন্ধ থাকায় স্বল্প দূরত্বের বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরছেন মানুষ। কর্মক্ষেত্রে ফেরার চেষ্টার কাছে উপেক্ষিত যাত্রাপথের ভোগান্তি। আমার তো অফিস, ঠিক আছে, অফিসে একদিন অ্যাবসেন্ট হয়ে গেছে, কালকে থেকে আবার অফিস, এই জন্য যা লাগতেছে যাত্রাবাড়ি। আমার হাজবেন্ড আইসা পড়ছে, আমি একা ওখানে মেয়ে মানুষ আছি। আর রাস্তা যে জার্নি
অনেক অবস্থা টাইট হয়ে গেল। খুব কষ্ট ভেঙে ভেঙে আসছি, আমার মেয়ে অসুস্থ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ফেরিতে যাত্রী চাপ অন্য 2 দিনের চেয়ে কিছুটা কম, তবে প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী। ভাড়াও গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। অতিরিক্ত মানুষ বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ চালানোর প্রতিবাদ করায় যাত্রীদের পিটিয়েছে লঞ্চ শ্রমিকরা। পায়রা বন্দর থেকে ছেড়ে আসা এমভি ইয়াদে এ ঘটনা ঘটেছে। তবে কম বেশি সব লঞ্চই অতিরিক্ত যাত্রী বোঝাই করতে দেখা গেছে। শত ভোগান্তি মাথায় নিয়ে বিধিনিষেধের শেষ মুহূর্তে নৌপথে ঢাকা ফিরেছেন হাজার হাজার শ্রমজীবী। রাত 12টার পর থেকেই একে একে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। গাদাগাদি করে আসা যাত্রীদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। পায়রাবন থেকে ছেড়ে আসা এমভি ইয়াদের কয়েক যাত্রীকে পেটাতে দেখা যায় ওই লঞ্চের কর্মচারীদের। বিভিন্ন ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ পরিচালনার প্রতিবাদ করেন যাত্রীরা। এতে ক্ষিপ্ত হয়ে মাঝ নদীতে তাদের পেটানো হয় কয়েক দফা। লঞ্চ 10 মিনিট ডুবে যাওয়া দরকার, সরকার জল ডুবে যাওয়া দরকার। মানুষ এত যাত্রী রয়েছে, হ্যাঁ মানুষের বাধা দিচ্ছে দেখে এই লেগে লঞ্চের ভিতরে গন্ডগোল সকলকে, ঠিক আছে? এই লেগে যাত্রীগুলো নামায় মারতেছে। আপনারা লঞ্চ বন্ধ করেছেন, লঞ্চ চালু করছেন, ওনারা ওভারলোড লোড যাত্রী নিয়ে আসে বলাতে ওই ইয়াতে ফতুল্লাহ মারছে একজন, ফতুল্লাহ পিটাইছে একজন, এই জায়গায় পিটাই একজন, এগুলোর মানে কি হারা? জানতে চাইলে এড়িয়ে গেলেন লঞ্চের ম্যানেজার। ঘটনার সময় উপস্থিত থাকা বিআইডব্লিউটি এর কর্মকর্তারাও নিশ্চুপ। যাত্রীদেরকে মারতেছিল কেন? কথা বলতেছিলেন একটু পরে বলেন, লোক নামুক কথা বলেন, এই লোক আছে কেন মারতেছিল আপনি জানতে পারবেন। পরে অবশ্য অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কথা স্বীকার করেন লঞ্চ ম্যানেজার। পথে পথে তো লোক নাই, আমার যে কটা ঘাট আমরা ওই কটা ঘাট ধরি, ঠিক আছে? এর ভিতরে যাত্রীর লগে মানে ওই যাত্রী নিতে দিব না। তাই এরা বলছে যে আপনারা যাবেন, এরা যাবে না, এটা তো হয় না, না না আপনারা আর যাত্রী নিতে পারবেন। এই আমার স্টাফ রেমাইট শুরু করছে। ঘাট থেকে বের হয়ে গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত, অন্য কেউ নয়। এই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার পর এখন জিয়াউর রহমানকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন দিলে সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট জেলা বিএনপির করোনা হেলথ সেন্টার ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, লকডাউনে গরিব মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার তাদের জীবন জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বলে যা, আরে বিএনপিকে দেখা যায়, বিএনপিকে দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব তো তোমাকে, সরকারকে দেখার দায়িত্ব ওবায়দুল কাদের সাহেবকে, হাসান মাহমুদকে, যে আপনারা জনগণের সঙ্গে থেকে জনগণের কাছে ত্রাণ দিচ্ছেন, সাহায্য করছেন, তাদের এই কষ্টের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। দেখি না তো আপনারা আমাদেরকে কথা বলেন যে আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলি। আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা মাঠে গিয়েও কথা বলি, আমরা মাঠে জনগণের পাশে গিয়ে দাঁড়াই। আমি তো এখন পর্যন্ত আপনাদের আওয়ামী লীগের একজন নেতা, একটা ইউনিট কেউ দেখলাম না যে আপনারা কেউ কখনো জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে হেয় করতেই এমন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। জিয়া রহমান সাহেব তো তখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না। জিয়া রহমান তো আর সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন শুধুমাত্র, এবং প্রধান ছিলেন শফিউল্লাহ সাহেব। তো সেই শফিউল্লাহ সাহেব তো গিয়ে খন্দকার মুস্তাককে স্যালুট করেছে, একে খন্দকার সাহেব স্যালুট করেছে, নেভাল চিফ স্যালুট করেছে। আপনাদের মুস্তাক সাহেবের সঙ্গে পুরো 31 জনের মন্ত্রিসভা গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে তারা মন্ত্রিত্বের শপথ নিয়েছে। এই হত্যাকাণ্ড তো আপনারা ঘটিয়েছেন, আওয়ামী লীগ ঘটিয়েছে, অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না। যারা করেছে সামরিক বাহিনীর লোক ছিল, তাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন বলে আপনারা করেছেন। সুতরাং ওই মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না, নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই।
ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের মুখ বন্ধ করে বিরোধী মত দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে করোনায় অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে এখনও কোনো আইপিটিভি অনুমোদন দেয়া হয়নি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শিগগিরই কিছু অনুমোদন দেয়া হলেও তারা সংবাদ পরিবেশন করতে পারবে না। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার দল জনমানুষের পাশে রয়েছে। অন্যদিকে বিএনপি আছে গৃহকোণে। করোনা সংকটে আওয়ামী লীগ কিছুই করছে না, বিএনপি জনগণের সাথে রয়েছে। মির্জা ফখরুলের এমন মন্তব্যকে আজগুবি আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা তাদের অক্ষমতা আড়াল করার অপপ্রয়াস। বিএনপি করোনা সংকটে জনগণের পাশে আছে একথা পাগলেও বিশ্বাস করবে না। গৃহকোণে আইসোলেশনে থেকে গোয়েবলসি ও কায়দা যারা বাক্য চর্চা করে তাদের সক্ষমতা সম্পর্কে জনগণের ধারণা আছে। এদিকে বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মিরপুর গার্লস আইডিয়াল কলেজে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। আপনারা বলুন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এই 5 বছরে আপনার নেত্রী বেগম খালেদার নেতৃত্বে দেশের একটা ভালো কাজ করেছেন উল্লেখ করার মতো আপনারা বলুন। কিছু উপকার করতে না পারেন, অন্তত মিথ্যাচারটা বন্ধ করে জাতিকে বিভ্রান্ত করাটা বন্ধ রাখেন, তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, টিকা নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে বিএনপি, আর এখনও তাই করছে। আইপিটিভির বিষয়েও কথা বলেন মন্ত্রী। আমরা অনেক আইপিটিভির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই ক্ষেত্রেও তার বিষয়েও একইভাবে ব্যবস্থা হয়েছে। তবে আমরা খুব সহসা অনুমোদন দিব, এবং অনুমোদন দিলে পরে কোনো আইপিটিভি আমরা যে সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। বিএনপি মহাসচিবকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আব্দুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণের এবং আমানুল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি দুটির অনুমোদন দিয়েছেন। আব্দুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে 49 সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে। অন্যদিকে আমানুল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে 47 সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ধর্নাঢ্যদের ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগে আটক মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মুয়ের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালত তাদের দুজনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। গুলশান থানায় মাদক মামলায় পিয়াসাকে 10 দিন আর মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় মৌকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। রবিবার রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও সীসা তৈরির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বাসা থেকে বিদেশি মদ সহ মডেল মৌ আক্তারকে আটক করা হয়। ইয়াবাগুলি বা এই মদ কোথেকে আসলো, কারা সরবরাহ করলো, এই রুট জানা দরকার। অতএব এই জন্যই আদালতে আমরা 2 আসামি পক্ষ বক্তব্য রেখেছে, আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য রেখেছি এবং আমরা 10 দিনের রিমান্ড মঞ্জুর করতে নিবেদন করেছি। সেখানে আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সে সম্পূর্ণ ভিক্টিমাইজ, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তার বাসায় যে মাদক পাওয়া গেছিল সেটা নিয়ে কি বলেছেন? আমরা বলেছি যেটা সম্পূর্ণ সাজানো নাটক, ষড়যন্ত্র। নির্ধারিত সময়ে টিসিবির পণ্য বিক্রেতারা স্পটে না আসায় ক্ষুব্ধ ক্রেতারা। ডিলাররা দিচ্ছেন গোডাউন থেকে দেরিতে পণ্য খালাসের দোহাই। একই ব্যক্তির বারবার পণ্য কেনা এবং ডিলারদের অব্যবস্থাপনার অভিযোগ করছেন অনেকেই।
এই অপেক্ষা টিসিবির খোলা ট্রাকের পণ্যের জন্য মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের অনেক এটা খারাপ করেনি ভোর থেকেই। তবে নির্ধারিত সময়ে ট্রাক না পৌঁছায় ক্ষোভ জানান অনেক ক্রেতা। 10টা থেকেও তো মাঝে মাঝে 2টা পর্যন্ত ঠিক নেই ওদের টাইমে। কষ্ট হয় তো, এখানে এসে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থেকে তারপর নিতে হয়। অনেক সময় পাই, অনেক সময় পাই না। 8টার সময় খেয়ে দাঁড়ায় আছি, দুপুরে রান্না বান্না আছে, বাচ্চা কাচ্চা খাইবো, এতক্ষণ দাঁড়ায় থাকি তেলের আশায়। ট্রাক এলেও রয়েছে অভিযোগের ফিরিস্তি। একজনের বারবার পণ্য কেনায় অনেকে একবারও পাচ্ছেন না। এ ব্যাপারে নিরুপায় ডিলাররা। 6টার সময় সিরিয়াল দিই, সেই সিরিয়াল যাইতেছে এখন পিছে। কেউ কি আমরা মানমু? বাচ্চা দ্বারা বাসায় রাইখে আইছি। 4জন 5 জনের লাইন ধরে বাপের লয়, পুতের লয়, বউয়ের লয়। ওই যে ওইখানকার মহিলারা 20 টাকা করে নেয় প্রতিজনের কাছ থেকে, নিয়ে নিয়ে সামনে দিয়ে লোক ঢুকায়, আর লোক ঢুকতে দেয় না। যারা আসছে তারা সবাইকে লাইন মতো দিচ্ছে, লাইন ছাড়া তো কাউকে দিচ্ছি না। বাজার মূল্যের চেয়ে 35 টাকা কমে 100 টাকায় ভোজ্য তেল, কেজিতে 25 টাকা কমে ডাল ও চিনি কেনায় এই সুযোগে সন্তুষ্ট ক্রেতারা। বাজার অনেক কম, তারপরে জিনিসটা ভালো। এখানে আপনার লিটার 100 টাকা, আর বাজার 140 টাকা। এটা রেগুলারলি দিলে আমাদের জন্য ভালো হয়। টিসিবির এই বিক্রয় কার্যক্রম 26 আগস্ট পর্যন্ত চলবে বলে জানান প্রতিষ্ঠানের মুখপাত্র। আসলে তো ওই সময়ে লাইনে দাঁড়ানোর সময় বোঝা যায় না যে একই পরিবার কিনা। কিছু দূর গেলে দেখা যায় তারা একই ব্যাগে নিয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে করণীয় কিছু থাকে না, আমার ডিলার কর্তৃক ধরা না পড়লে বোঝা যায় না। তো আমরা আপনাদেরকে আহ্বান করব, যদি এই ধরনের কোনো ঘটনা আপনাদের চোখে পড়ে, সাথে সাথে ধরে স্থানীয় প্রশাসনের কাছে তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়ার জন্য, যাতে এই কাজটা না করে। রাজধানী সহ দেশের 450টি জায়গায় চলছে টিসিবির এই পণ্য বিক্রি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্টের পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে খোলা রাখতে চান মালিকরা। তা সম্ভব না হলেও অন্তত অর্ধেক আসনে বসিয়ে হোটেল রেস্তোরাঁ চালুর দাবি জানিয়েছেন তারা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ পরিস্থিতিতে হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি অন্যান্য প্রস্তাবনাও তুলে ধরেন। সমিতির মহাসচিব ইমরান হাসান লিখিত বক্তব্যে বলেন, মহামারী করোনায় রেস্তোরাঁ সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কখনো অর্ধেক আসনে বসিয়ে, আবার কখনো শুধু অনলাইন ও টেক অ্যাওয়ের মাধ্যমে তাদের ব্যবসা সীমিত রেখেছেন। কিন্তু টেক অ্যাওয়ে দিয়ে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা ও বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। ইমরান হাসান দাবি করেন, সারা দেশে শতকরা 80% রেস্তোরাঁ বন্ধ রয়েছে। রেস্তোরাঁ খুলে দেওয়ার পাশাপাশি ব্যবসা চালু রাখতে রানিং ক্যাপিটাল হিসেবে এসএমই খাত থেকে এই সেক্টরে 20,000 কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়। এছাড়া এই সেবা খাতটির মালিক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার দাবি জানানো হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য ঘর নির্মাণে 9/6 অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বরাদ্দের নামে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগ করে ইউপি চেয়ারম্যানের হুমকির মুখে পড়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। খাগড়াছড়ির মহালছড়ির পর এবার মাটিরাঙ্গা উপজেলার গোমতীতেও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঘর পেতে হতদরিদ্রদের দিতে হয়েছে 30 থেকে 35,000 টাকা। এছাড়া ঘর তৈরিতে ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। অনেক ঘরে দেখা দিয়েছে ফাটল। অনিয়মের এসব অভিযোগ করতে গিয়ে ইউপি চেয়ারম্যানের হুমকির মুখে পড়েছেন ভুক্তভোগীরা। আমাদের টাকা 30,000 নিছে, নেওয়ার পর আমারও হুমকি দিছে, গুমতি থেকে কয়েকজন লোক দিয়ে হুমকি দিছে। 20,000 টাকা দিছে গরু বেচছে। ডিটেনশন এত টাকা চাইছে, আমার এত টাকা, 20,000 টাকা দিছি ঘরে। আমাদেরকে এই পর্যন্ত 4,500 ইট দেওয়া হয়েছে, 300 ফিট বালু, 30 বস্তা সিমেন্ট। আর দেওয়া যাবে না এই কথা বইলা এই পর্যায়ে আমার ঘর রাইখা তারা চলে গেছে। কোন কোন ঘরে 50,000 টাকা দিছে, কোন কোন ঘরে 30,000 টাকা দিছে, মানে 20,000 নিচে কোনো টাকা নাই। এর মধ্যে আবার সিমেন্টও দিছে কেউ কই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। এই কাজ ভালো করার জন্য যা যা করার দরকার তাই করছি আমরা। আপনি কোথাও একটা রডও ব্যবহার করেন, আমরা সবগুলো জায়গায় পরীক্ষা করে দেখছি। রড আছে যে ভিতরে, আর কোনো রড নাই। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে আমি শুনেছি এই ধরনের বিষয়, এবং আমি নিজেও কয়েকটা জায়গায় গিয়েছি, গিয়ে আমরা দেখেছি, এবং এখনো কিছু ঘরের কাজ চলমান আছে। ঘরে বিভিন্ন অনিয়ম বা যেটা হচ্ছে এ ব্যাপারে আমি তদন্ত করে, যদি অনিয়ম হয়ে থাকে এবং যে আর্থিকের বিষয়ে শুনতে সেগুলো যদি হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং যথাযথ কর্তৃপক্ষকে আমি জানাবো।
কতিপয় অসাধু ব্যক্তির কারণে প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগ যেন বিতর্কিত না হয় সেজন্য কঠোর নজরদারি চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বিভিন্ন জায়গায় অনিয়ম হলেও জয়পুরহাটে শতভাগ মানসম্পন্ন হয়েছে বলে দাবি করেছে জেলা প্রশাসন। অভিযোগ নেই সুবিধাভোগীদেরও। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলায় ৯৮টি, পাঁচবিবিতে ৭৫টি, সদরে ৭৬, আক্কেলপুরে ৩১ ও খেতলালে ২১টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। ঘর পেয়ে অসহায় গৃহহীনরা কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদেরকে পাকা ঘর করে দিয়েছে, সেই ঘরে আমরা আছি এবং পরিবার নিয়ে সবাই নিয়ে আমরা খুব ভালো আছি। আমাদের কোনো ঘর বাড়ি জায়গা জমি ছিল না, প্রধানমন্ত্রী আমাদেরকে একটা পাকা বাড়ি দিয়েছে, আমরা এটা নিয়ে খুব সুখী আছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী দোয়া করি তাই যেন ভালো থাকে। আমি খুব সুখে শান্তিতে আছি। প্রধানমন্ত্রী যেন হাসিনা সাহেব যেন খুব ভালো থাকে, খুব দোয়া করি তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া প্রার্থনা করতেছি। শেখ হাসিনা থাকার আশ্রয় আমাকে করে দিল, এটার জন্য আমি মহা খুশি। ঘর বুঝিয়ে দেওয়া পর্যন্ত সব কাজে শতভাগ স্বচ্ছতার দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। যারা পরিবার নিয়ে খুব ভালো অবস্থায় আছে তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে। একইভাবে দ্বিতীয় পর্যায়ে যে ঘর আমরা পেয়েছি, আমরা আরও ৩০টি ঘরের জন্য চাহিদা দিয়েছিলাম, সেটা বরাদ্দ পেয়েছি আমরা। ঘরগুলো মানসম্মত করতে কোনো ছাড় দেয়া হয়নি বলে জানান জেলা প্রশাসক। কোয়ালিটির ক্ষেত্রে আমি বলবো যে আমরা ১০০% চেষ্টা করেছি সঠিকভাবে কাজটি করতে এবং কারো কোনো কমপ্লেন আমরা পাইনি, আমরা সঠিকভাবে করেছি। আগামীতে আরও বরাদ্দ হয়তো পাবো। মুজিব শতবর্ষে দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নিয়ম মেনে সঠিকভাবে তৈরি করা হোক, এটাই প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জঙ্গিরা এখন বেশি তৎপর অনলাইনে, চেষ্টা করছে আবারও সংগঠিত হয়ে নাশকতা চালানোর। এমনই তথ্য কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কাছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় ৯০ জিএমবির ২ জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম বিভাগ সিটিটিসি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক জাতীয় পদার্থ, বিউটেন গ্যাসের ক্যান, আইডি তৈরির নির্দেশিকা সহ বিভিন্ন সরঞ্জাম। সোমবার সকালে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের প্রশিক্ষক ফোরকান। এই ফোরকান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে জঙ্গিরা সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ পরিকল্পনা সহ বিভিন্ন কার্যক্রম অনলাইনে চালানোর চেষ্টা করছে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। নিঃসঙ্গ অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো জ্বালানো ২টি হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষক জয়নাল আবেদিন। সদর উপজেলার বুড়ির বাঁধের পরিত্যক্ত সরকারি ঘরে সকালে তার লাশ পাওয়া যায়। তিনি সদর উপজেলার খড়িবাড়ি হাই স্কুল ও ফারাবাড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষকই ছিলেন না শুধু, স্কুল দুটির সরকারি অনুমোদন ও এমপিও ভুক্তির জন্য দিনরাত পরিশ্রম করেছেন। ২ স্কুল প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেন অকৃতদার জয়নাল মাস্টার। স্থানীয় প্রভাবশালীদের একাংশের ষড়যন্ত্রে তিনি চাকরি হারান ২০০১ সালে। বিভিন্ন জায়গায় ঘুরেও বিচার না পেয়ে অভিমানে স্বেচ্ছা নির্বাসনে চলে যান হাজারো শিক্ষার্থীর শিক্ষক জয়নাল আবেদিন। সরকারি একটা পরিত্যক্ত নির্জন ঘরে গতরাতের কোনো এক সময়ে তিনি মারা যান। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে তিনি বরাবরই প্রতিবাদে সোচ্চার ছিলেন। সাভারে বলাৎকারের অভিযোগে এক যুবক এবং ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় গ্রেফতার করা হয়েছে এক মুদি দোকানিকে। সাভারে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায় হত্যার হুমকি দিয়ে ওই শিক্ষার্থীকে বলাৎকার করে রুবেল। অসুস্থ বোধ করায় বাবা মাকে জানায় সে। পরে সাভার মডেল থানায় মামলা করেন তার বাবা। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে মুস্তাফিজুর রহমান নামের এক মুদি দোকানিকে। ঈদের এক সপ্তাহ পরও সিলেটে চামড়া কেনায় আগ্রহ দেখাচ্ছে না আড়তদার কিংবা ট্যানারি মালিকরা। ৮০,০০০-এরও বেশি চামড়া বিক্রির জন্য প্রস্তুত করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই বাড়ছে এসব চামড়া রক্ষণাবেক্ষণের খরচ, এতে লোকসানের শঙ্কায় তারা। করোনা পরিস্থিতিতেও এবছর সিলেটে লক্ষাধিক পশু কোরবানি হয়েছে। এসব চামড়া সংগ্রহ করে বিক্রির জন্য প্রস্তুত করেছেন ব্যবসায়ীরা, কিন্তু এখনও সাড়া নেই ট্যানারির মালিকদের। হতাশা পেয়ে বসেছে ব্যবসায়ীদের।
প্রচুর মাল সংগ্রহ করছি। এখন আমরা এক সপ্তাহ বিক্রি না করলে তো আমরা ক্ষতি তেমন আমরা বুঝতে পারি। আগর টেলাগুলা তো আমরা এগুলো তো খবরও নাই, যত কইলাম না একজনের কাছে পাইছিলাম 10.5 লাখ টাকা, এই দিছে আমার 12,000 টাকা। লেবার প্রস্তুতিটা তো আপনার তো আগে যে ধরনের দিতাম এর চেয়ে ডাবল দেওয়া লাগে। ব্যবসায়ীরা বলেছেন ট্যানারির মালিকরা চামড়া কেনার ব্যাপারে কোনো আগ্রহই দেখাচ্ছে না, তাদের কাছে আটকে আছে আগের টাকাও। সব মিলিয়ে সংখ্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। একটাই চিন্তা হচ্ছে যে আমরা এই চামড়াগুলো বিক্রি করতে পারবো কি পারবো না। গত 15 সালের পর থেকে অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারতেছে না, পুঁজি নাই। আমাদের প্রায় ঢাকাতে 6.5 কোটি টাকা ফলে রয়েছে, আমরা এই টাকাগুলো পাচ্ছি না। এখন যারাই আমাদের এখানে কাজ কারবার করতেছে এরা অনেকে ব্যাংক দেনা আছে, জায়গা বিক্রি করেছে। এদিকে বিভিন্ন মাদ্রাসায় পাওনা চামড়া নিজস্ব উদ্যোগে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করেছে সিটি কর্পোরেশন। বিক্রির পর মাদ্রাসায় বুঝিয়ে দেওয়া হবে তাদের প্রাপ্য। ব্যবসায়ীরা মাদ্রাসার সাথে যোগাযোগ করে ভালো দামে মাদ্রাসাগুলোর কাছ থেকে চামড়াগুলো কিনে নিয়েছেন। যে মাদ্রাসা চামড়া বিক্রি করতে পারে নাই ওই মাদ্রাসার চামড়াগুলো নিয়ে আমরা সংরক্ষণ করেছি, এখনো সংরক্ষিত আছে। আমরা ওগুলোই ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে যে টাকা পাবো ওই টাকাগুলো আমরা ওই এতিমখানা এবং মাদ্রাসায় দিয়ে দেব। চামড়া সংরক্ষণ এবং দামে বিপর্যয় ঠেকাতে সরকারি নীতিমালা তৈরির তাগিদ ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেহেরচণ্ডী কচুমুখী চাষে বেশ লাভবান মেহেরপুরের চাষিরা। আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে বেশ, চাহিদা থাকায় দামও পাচ্ছেন ভালো। কচুর নাম মেহেরচণ্ডী। 80-র দশকে মেহেরপুরে উদ্ভাবিত ভিন্ন স্বাদ ও গুণের এই কচুর সমাদর এখন সারা দেশে। এবারও ব্যাপকভাবে এ ফসল চাষ করেছেন মেহেরপুরের চাষিরা। কচু কেটে ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। সামনে আরও ভালো দামের আশায় বাড়িতে সংরক্ষণ করছেন অনেকে। চাষিরা জানান প্রতি বিঘা জমিতে এবার কচু চাষে খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা। তা বিক্রি করা যাচ্ছে 40 থেকে 45 হাজার টাকা। কচু লাগানোর পরে 18-20 হাজার টাকা খরচ হয়, তারপরে ওই 40-45 হাজার টাকা বেচা কিনা হয়। ওই ব্যবসায়ীরা নিয়ে গিয়ে ওরা আবার অন্য জায়গায় দিয়ে যায়। আউশ কচু করতে 40 হাজার টাকা কচু তো পেয়েছি, আর আমন কচু আছে দেখ আমার খরচ বাদ দিয়ে নাবো আছে। গৃহস্থের সাথে ফোরন নিয়ে কাজ করি 12 হাজার টাকা, এবং আমাদের মোটামুটি 40-50 টাকার লেবার থাকে। চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। আমাদের মাঠ পর্যায়ের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে নিরাপদভাবে এই মেহেরচণ্ডী কচু উৎপাদন করা যায় এবং তারা যাতে সেটা বাজারজাত করতে পারে। মেহেরপুরে এবার আউশ আমন 2 মৌসুমে কচুর আবাদ হয়েছে 1590 হেক্টর জমিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনার সময় কাজ হারিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার এমন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে 300 জন মোটরযান শ্রমিকের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, মানুষের সেবা করা রাজনীতিকদের লক্ষ্য হওয়া উচিত। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনায় আরও 246 মৃত্যু, পরিবহন ও কলকারখানায় স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই প্রসূতিদের টিকাদানের আশ্বাস। 2 ডোজ টিকা গ্রহণকারীদের শরীরে 98% অ্যান্টিবডি তৈরির তথ্য বঙ্গবন্ধু মেডিকেলের। ভ্যাকসিন নেওয়াদের মৃত্যুহার অনেক কম, জানিয়েছে আইডিসিআর। শতভোগান্তি সয়ে আজও ঢাকায় ফিরেছেন শ্রমজীবীরা। অতিরিক্ত লোক নেওয়ার প্রতিবাদ করায় যাত্রীদের পিটিয়েছে লঞ্চ শ্রমিকরা। 15ই আগস্টের হত্যাকাণ্ড আওয়ামী লীগই ঘটিয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।